বাড়ির মধ্যে পা টিপে টিপে বনবেড়ালের মতো ঘোরে। তার চোখে সব পড়ে। এখানে কচ্ছপ, ভাঙাচোরা মসজিদ আছে, কবর আছে। নিরিবিলি জায়গায় মুহম্মত করার মৌকা পেলে লোকেদের আর হুঁশ থাকে না। ঈশ্বরের জায়গা অপবিত্র করতেও বাধে না। ছি ছি, মানুষ কি জানোয়ার! যে মরে কবরে যায়, সে তো আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর এখতিয়ারে থাকে, তার তখন কবরেই ঘর। সেই কবরের ধারে তুমি খারাপ কাজ করছো। বিম্ব তখন গিয়ে নাহিহি করে এইসা হাসিটি হাসবে, মুহম্মদ পয়মাল হয়ে যাবে। এই তো তার কাজ। অথচ তার নির্বোধ বাবাটা তাকে 100 গালমন্দ করবে। লোকে বলবে ডিম্বুটা খারাপ হয়ে গেছে, খারাপ কাজ দেখবার জন্যে ওত পেতে বেড়াচ্ছে। আসলে রিচ্ছ পাহারাদারের কাজ করে বেড়ায়। ইয়ো, খবরদার, হোশিয়ার! বনশ্রী নিষ্পলক তাকিয়ে আছে। ওর কথাগুলো সে কি মন দিয়ে শুনছিল? ডিম্ব কি অবিকল ওই সব কথাই বলছিল? বনশ্রী ভাবল, না, ঠিক তা নয়। আসলে ওর অস্পষ্ট, দুর্বোধ্য, ভাঙা উর্দু বাংলা মেশানো কথার এই ব্যাখ্যা বনশ্রী নিজেই করে নিয়ে বুঝল। তার সামনে এই বালক অন্ধকার বৃষ্টিরাতের এই আগন্তুককে বনশ্রী নিজেই পবিত্র দেবদত্তে পরিণত করে ফেলেছে। নাজুমিয়ার ডেপো কৌঁছয়, 2 লোক নোংরা ছেলের খোলস নিজের হাতেই ছিঁড়ে ফেলে বনশ্রী বের করে এনেছে এক সুশ্রী নিষ্পাপ অমর্ত্য শিশুকে। এখন ঠিক এমনি একজনের দরকার ছিল। অনুশোচনা, দুঃখ, প্রতিহিংসার অস্থির সময়ে এমন কাকেও চাইতে হয়। বনশ্রী চাইবামার পেল। তার মন অনেকটা হালকা হয়ে গেল। দিন কথা শেষ করে হি হি হাসছিল। টেবিলের পিছনে দুহাতে আঁকড়ে দুলছিল হাসির চোটে। তারপর বনশ্রীর মুখের দিকে তাকিয়ে আচমকা থেমে গেল। রাগ করল বুঝি মেমসাব? কিন্তু মেমসাব রাগ করেনি। একটু পরে মেমসাবের ঠোঁটে হাসি ফুটল। বলিস কি রে দিলু? আশ্বস্ত হয়ে সে জবাব দিল, জি হ্যাঁ মেমসাব। তাহলে তুই কে কি করছে দেখতেই ঘুরে বেড়াস? দিন লজ্জা পেয়ে মুখ নামাল। একটু পরে বলল, ও টুরিস্ট লোক। कोबर का ऊपर मस्जिदा का अंदर बैठे बैठे मग भी पीता, बहुत हल्ला भी करता, কত মারামারি भी হয়েছে মেমসাব। পুরো ড্রাইভার সলিম আছে, উনকা বড়া ভাই তসলিমকে ম্যাজিস্ট্রেট সাব জিম্মাদারের নকরি দিয়েছে। শালা লোক ভাং রাজা, পিয়ে পড়ে থাকে। আম্মা থানা মে যাকে পুলিশ बोला के लाता, बहुत आगे আম্মা भी জিম্মেদারের নকরি করত। ঝামেলা ছোড় দি মমসাব। বাইরে এতক্ষণে গাড়ির শব্দ হলো। দিল বাগানের দিকে দৌড়ে ফেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে বনশ্রী দ্রুত ভাবতে বসল। একটু পরে বাগানের দিকে উঁচে আলো ফেলতে ফেলতে সলিম ড্রাইভার আর ডিম্ব এল। সলিম দরজার বাইরে সিঁড়িতে দাঁড়িয়ে সেলাম দিল। বনশ্রী এগিয়ে গিয়ে বলল, শোন, পাটোয়ারিজিকে গিয়ে বলো সাহেবের খোঁজে একটু আগে কলকাতা থেকে লোক এসেছিল। ওর বাবা অসুস্থ, গেছেন। পাটোয়ারিজিকে খবর দেবার সময় পাননি। তাই উনি তক্ষুনি চলে 9টা 5-এ নাকি ট্রেন। বনশ্রী একটু দম নিয়ে ফের বলল, আমার শরীরও হঠাৎ অসুস্থ। সকালে দিচ্ছ দেখেছে, ফিট হয়ে গিয়েছিলুম। দিচ্ছ দ্রুত বলল, হা বারাগম বুঝমে। আমি সাহেবের সঙ্গে যেতে পারলুম না। তুমি পাটোয়ারিজিকে বলো। কেমন? সলিম ড্রাইভারের মুখটা নির্বিকার। বলল, জি। তব খানা নেহি খায়েগা আপ? না, খাবো না। ঠিক হ্যায়। সলিম সেলাম দিয়ে ঘুরল। নিচে নেমে সে বলল, ডিমো উনহি কি পাস যাকে বৈঠবে। মেমসাব একেলে। তা আর বলতে। দিচ্ছ দৌড়ে চলে এল ঘরে। বলল, আপ খানা নেহি খাওগা মেমসাব? ঘোড়া কুচ তো খাবেন, ভুখ মে মরে যাবেন মেমসাব। বনশ্রী ধমক দিল, খাম তুই। আর শোন, মেমসাব বলবি নে। মেমসাব বলবি নে, বুঝেছিস? তব মাইজি বলবো। বনশ্রী হাসল। ওর মুখে দিদি টিদি শুনবে ভেবেছিল। তা মাইজি মন্দ কি? তার বয়স এখন অনেক বেড়ে গেছে, প্রতি মুহূর্তে বাড়ছে। কে জানে, চুলগুলো অনেক বেশি চুল তার, ইয়াজনক বিশাল ঘন চুল, এতক্ষণে হয়তো সাদা হয়ে গেছে। আনমনে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। কিছু দেখা যায় না, আলো স্নান। চেহারা অস্পষ্ট, শুধু টের পাচ্ছে ওই প্রতিবিম্ব তার নয়। বয়স্ক ক্লান্ত এক প্রৌঢ়া নারীর। ঠোঁট, শুন, নাভি, উরু জন্মায় জমে আছে। এক দীর্ঘ বিলম্বিত যৌবনের তীক্ষ্ণ কামবাসনার প্রহারে প্রত্যঙ্গগুলো ক্ষতবিক্ষত ছিল, এখন তার দুর্গন্ধ পুজিরন্ত থকথক করছে।
সে দ্রুত ঘুরে বলল, ডিম্বা, আমার সঙ্গে একবার নদীর ঘাটে যাবি? কু, বলছি, গঙ্গায় স্নান করব। তুই আলো নিয়ে ঘাটে বসবি কেমন? তো চালয়ে মেম। আবার, জি মাই জি। দাঁড়া, তালা চাবিটা কোথায় রেখেছে দেখি। ইয়ে লিজিয়ে। সাব বহুত হোশিয়ার আদমি। টেবিলে তালা চাবি ছিল। সদর দরজা দিয়ে দুজনে বেরুল। আর বৃষ্টি পড়ছে না, মেঘ ভেঙে নক্ষত্র ফুটেছে কোথাও। বেশ ঠান্ডা আছে। গেট থেকে বেরিয়ে পশ্চিমের পাঁচিলের পাশ দিয়ে ঘুরল ওরা। বাড়িটা ছাড়িয়েই বাঁ দিকে দূরে নহবতখানার ফটকের মাথায় হলদে আভা দেখল বনশ্রী। চাঁদটা এতক্ষণে উঠছে। সামনে ঘাট, দুধারে দুটো কাঠের উঁচু নকশাকাটা ছত্র। এই ঘাটটা ছোট, এমন ছোটবড় সিঁড়ি বাঁধানো ঘাট অনেকগুলো আছে দেখেছে। উত্তরে সামান্য দূরে বারোগম্বুজের ঘাটটা অনেক বড়। ওদিকটা অন্ধকার। সামনে নদীতে কোথাও কোথাও একসাথে আলো দেখা যাচ্ছে। ওগুলো নৌকো। অল্প বাতাস বইছে। ঘাটে জল খেলছে অস্ফুট শব্দে। ডানদিকের ছত্রের নিচে গোল চত্বরে সরু লোহার খামের গায়ে ঠেস দিয়ে বসল রিচ্ছ। আলোটা বনশ্রী এক ধাপ নিচে রেখে ফের তুলে নিল। তুই দম কমিয়ে ওপাশে রেখে দে। ডিম্ব। ডিম্ব হুকুম তামিল করল। একটু পরেই অন্ধকারের অস্পষ্টতা ঘুচে গেল। বনশ্রী সাবধানে হলুদ পিঞ্চের শ্যারো ব্লাউজ খুলে পাথরের ধাপে রাখল। ভিজে ধাপ, তা হোক, বেশি কিছু ভিজবে না। সে নিঃসংকোচে রেসিয়ার খুলে তোয়ালে জড়িয়ে নিল। সা পড়া দেহে নিচের ধাপে নামল। একটু অস্বস্তি হচ্ছিল। ডুবরবে না তো। শেষ ধাপে বসে পা বাড়িয়ে জলের ভেতর নিচের ধাপটা দেখে নিল। স্রোত টের পেল না। তখন সাহস করে আরো দুটো ধাপ নেমে কোমর জলে বসল। সা উল্টে যাচ্ছিল। তীক্ষ্ণদৃষ্টিতে ওপরে ডিপুর দিকে নজর রেখে সে সা ডুবিয়ে দিল। বৃদ্ধদের শব্দ হলো প্রচুর। ফাজিলটা হাসছে কি না কে জানে। সে ডাকলো দিচ্ছ। জি মেমসাব। আবার মেমসাব কি রে? জি মাই জি। একটু বস বাবা। কেমন? ডুবে গেলে যেন ঠ্যাং ধরে টানবি। আপ আরামসে নাহিয়ে। হামি বৈঠে আছে। নিষ্ঠাবর্তী হিন্দু রমণীর ভক্তিতে বনশ্রী গঙ্গা স্নান করতে থাকা। ততক্ষণে দূরে নহবতখানার ফটকের ওপর মেঘ গেছে সরে। দেখতে দেখতে চারটা বিশাল হলুদ বেলুন হয়ে ভাঙা খিলানের গায়ে ঝুলতে থাকলো। হালকা জ্যোৎস্না তেলের মধ্যে ভাগীরথীর জলে গড়িয়ে পড়ল। স্রোতে ভেসে যেতে থাকলো। নাইমিয়ার পুর গুনগুন করে গান গাইছে। দুহাতে জল তুলে মাথায় দিতে থাকলো বনশ্রী। যতটা ঠান্ডা হবে ভেবেছিল, জল ততটা ঠান্ডা না, বরং ঈষদুষ্ণ। শরীর মন ঘুরে যাচ্ছে। জ্যোৎস্না, নির্জনতা, জাহ্নবী তিনজন মিলে বনশ্রীকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিচ্ছে। কতক্ষণ কোমর অন্দি ডুবিয়ে জলে ডোবা তৃতীয় ধাপটিতে বসে রইল বনশ্রী। তারপর ডিম্বর গলা শুনল, মেমসাব। মাই জি। সলিম গাড়ি লেকে আয়া উধার। বনশ্রী সাবধানে বসা অবস্থায় ওপরের ধাপে উঠতে উঠতে বলল, তুই এক কাজ কর বাবা। আলো নিয়ে চাবি নিয়ে চলে যা। আমি আসছি। ডর হবে না তো মাইজি? না রে বাবা, না। তুই যা তো। বন্ধ বকতক করিস তুই। বিন্দু আলো নিয়ে চলে গেলে বনশ্রী উঠে দাঁড়ালো। নির্দ্বিধায় ঊর্ধ্বাঙ্গ নগ্ন রেখে তোয়ালে স্পঞ্জ করতে থাকলো। তারপর দ্রুত চারদিক দেখে নিয়ে ভিজে শার্টার ফাঁস খুলে দিল। ফিকে জ্যোৎস্নায় জনহীন ঘাটের ধাপে নগ্ন নারী মূর্তি। কাকে লজ্জা আর? এখানে প্রকৃতি। প্রকৃতির কাছে লজ্জা নিয়ে দাঁড়াবার মানে হয় না। স্থলিত পাপড়ির মতো সাদা সা পায়ে মারিয়ে বনশ্রীর পোড়াগুচ্ছ দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্তে অন্যমনস্ক। তাকে ঘিরে অস্থির গাঙ্গেয় নৈশবায়ু স্থির হয়ে গেল। তখন পিছনে হেলে তার সুবিশাল চুল ঝাড়তে থাকলো তোয়ালে দিয়ে। তারপর তার সংবিত ফিরল। দ্রুত শাড়িটা জোড়াতে থাকলো গায়ে। সা ব্লাউজ ব্রেসিয়ার ঝটপট কুড়িয়ে নিপুণ হাতে ধুয়ে পাখলে নিল। পরিপাটি করে জল নিংড়াল এবং ধীর পায়ে ধাপ পেরিয়ে ওপরের চত্বরে এসে দাঁড়ালো। মনে গভীর তুলি আর প্রশান্তি জেগেছে বনশ্রীর। নিজেকে পবিত্র লাগছে। আর এখন তো সে মস্তে ভারযুক্ত, সম্পূর্ণ নতুন এক নারী। তার পিছনে কিছু নেই, ডাইনে নেই, বায়ে নেই, যা আছে সবই সামনে আছে। পা বাড়াতে গিয়ে বনশ্রী হঠাৎ বাদিকে তাকালো। দিচ্ছ যে ছত্রের নিচে বসেছিল, সেটা এখন তার ডান দিকে। সে বাদিকের ছত্রের নিচেটা লক্ষ্য করেই চমকে উঠল। জ্যোৎস্নার আলো এত কম, 10-12 হাত দূরের কোন জিনিস স্পট বোঝা যায় না।
কিন্তু একটা কিছু যে 6-এর নিচের প্রায় 2.5 ফুট উঁচু গোল চত্বরে রয়েছে, তাতে কোন ভুল নেই। প্রথমে ভাবল, কুকুর টুকুর হবে। পরে মনে হলো, নাগরমিয়ার সেই খাসিটাই বুঝি। কিন্তু একবারও ঘুঁটির শব্দ শোনেনি। পরক্ষণে বনশ্রী ভয় পেল। 12 গম্বুজের ওখানে জঙ্গলে নাকি এখনো বাঘ থাকে। বাঘ নয় তো। পাটোয়ারিজিও বলছিলেন বারবজের মধ্যে গতবার একটা বাঘ শুয়ে থাকতে দেখেছিল লোকে। অবশ্য হ্যালুসিনেশনও হতে পারে। পাটোয়ারিজির ছেলেবেলায় কিন্তু এই এলাকায় অনেক বাঘ ছিল। আজকাল বাঘ কেন, শেয়ালও কদাচিৎ দেখা যায়। তবে বলা যায় না। প্যালেস থেকে কয়েক মাইল ভাগীরথীর পার বরাবর প্রচুর ঐতিহাসিক অংশস্তূপ আর জঙ্গল গজিয়ে রয়েছে। সরকারি এলাকা, পড়ে আছে অযত্নে। বাঘ থাকলেও অবাক হবেন না পাটোয়ারিজি। বনশ্রীর আর ঘুরে দেখার সাহস হলো না। পা টিপে টিপে কিছুটা এগিয়েই সে গতি বাড়াল। বাগানবাড়ির সামনে আলো জ্বেলে জিপ দাঁড়িয়ে আছে। এদিকে প্রচুর গাছপালা ঝোপঝাড় বলে আলো আসেনি। জ্যোৎস্নাও পৌঁছয়নি। অন্ধকার রাস্তাটুকু বনশ্রী কিভাবে পেরোল, নিজেই টের পেল। তারপর তার মুখে হাসি ফুটল, ভয় পাওয়ার কথা ভেবেই। সলিম ড্রাইভার সেলাম দিয়ে বলল, পাটোয়ারিজি আপনার খানা ভেজলেন? বনশ্রী বলল, আমি তো খাবো না বলেছিলুম। জি হ্যাঁ, লেকিন উনি ভেজলেন। বললেন পাউমে বাতে পেন বেড়ে গেল বরাতমে। সলিম সবিনয়ে জানালো, উনি এখন মালিশ লাগাচ্ছেন। মালিশ লাগাকে 2-4 ঘন্টা শোকে রহনা পড়ে ইলিয়ে। বনশ্রী হেসে বলল, ঠিক হ্যায়। দিচ্ছু কোথায়? অন্দর মে আপ যাইয়ে ম্যাম সাব ফিন শুতে মে দেখা হোগা। পাটোয়ারিজি ভি আসবেন। সেলাম দিয়ে সংলন জিপে উঠল। বনশ্রী গেট আটকে দিয়ে হনন কবে এগিয়ে গেল। ডিম্ব হারিকেন টেবিলে রেখে চেয়ারে বসেছিল। উঠে দাঁড়ালো কাচুমাচু মুখে, যেন বড্ড দোষ করে ফেলেছে। টেবিলে স্টেনলেস স্টিলের ঝকমকে ছোট্ট টিফিন ক্যারিয়ার দেখেই বনশ্রীর খিদে পেল। বলল, তুই তো এখনো খাসনি, তাই না? দিক, বলল, আমি খেয়ে নেবে। আম্মা ডাকবে। দেখি কি সব পাঠিয়েছেন পাটোয়ারিজি। জেনে খেয়ে নেব, বুঝলি। বনশ্রী টিফিন ক্যারিয়ার খুলতে ব্যস্ত হলো। একিরে এত যে দুজনে খেয়ে শেষ করতে পারবো না। ইস, সবই দেখছি নিরামিষ। হ্যাঁ রে, পাটোয়ারিজিরা তো জৈন মাছ মাংস খার না। দিদু মাথা দুলিয়ে বলল, ও লোক কা খানা আমি খাইনি মাইজি। খাসনি? আজ খেয়ে দেখ। জি নেহি মাইজি, হাম লোগ কিসকা খানা নেহি খাতা। সে কিরে, কেন? দিচ্ছ গম্ভীর মুখে বলল, হামলোক নবাবো কা খানদান কিসি কা ঘর মে নেই খাতা, মুসলমান হো ওর হিন্দু হো। বনশ্রী ওর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এতটুকু ছেলে বড় জোর 10 থেকে 12-র বেশি বয়সী নয়। যা চেহারা, ভালোভাবে দুবেলা হয়তো পেট পুড়ে খাওয়াও হয় না। বুড়ো লোকটা রাধে কোন মেয়ে নেই। অথচ ওই অদ্ভুত গো। বনশ্রী বলল, রাখো, খাবারে কোন দোষ নেই। বসে পড় আমার সঙ্গে। জি নেহি ম্যাম সাব। আবার